This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। স্বর্ণ মন্দির চত্বরে চলল গুলি, সুখবীর সিং বাদলের ওপর হামলা, অল্পের জন্য রক্ষা পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। জ্যোতির্ময়, কিভাবে মানে এই স্বর্ণ মন্দির চত্বরে তো হাই সিকিউরিটিতে মোড়া, সেখানে এরকম গুলি চললো? দেখো, আজকে বাদল তিনি আজকে স্বর্ণ মন্দিরে আসেন এবং তিনি তাদের যে রীতিনীতি অনুযায়ী সেবাদার বলা হয়, অর্থাৎ তিনি মূল যে দ্বার সেখানে তিনি রক্ষকের ভূমিকা পালন করছিলেন এবং এটা তাদের ধর্মীয় একটি রীতি। যেহেতু তার একটি পা ভাঙা রয়েছে সেই কারণে তিনি হুইল চেয়ারে ছিলেন এবং তাকে ঘিরে কয়েকজন পুলিশ কর্মী ছিল এবং তার পাশাপাশি সেখানকার যারা অন্যান্য শিরোমণি আকালি দলের কর্মী তারাও সেখানে ছিলেন। সেই সময় কার্যত দৃশ্য তো আমরা দেখতে পাই, একজন বৃদ্ধ ব্যক্তি তিনি ধীর পায়ে ধীরে ধীরে সুখবীর সিং বাদলের দিকে এগিয়ে যান এবং তিনি হঠাৎ করে বন্দুক বার করে গুলি করতে চান এবং সঙ্গে সঙ্গে তাকে আটকে দেন। সেখানে যারা অন্যান্য কর্মীরা ছিলেন বা যারা লোকজন ছিলেন তারা তাকে আটকে দেন এবং শূন্যে তিনি ফায়ার করেন, কারণ তিনি সুখবীর সিং বাদলের দিকে গুলি করতে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে তিনি সুখবীর সিং বাদলকে গুলি করতে গিয়েছিলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং তার আইডেন্টিটি জানার চেষ্টা হচ্ছে, কিন্তু তার বয়স দেখে বোঝা যাচ্ছে তিনি যথেষ্ট বৃদ্ধ। ফলত কোন মোটিভ থেকে তিনি গুলি করতে গিয়েছিলেন গুরুত্বপূর্ণ। একদম জ্যোতির্ময়, অর্থাৎ কি কারণে যে গুলি চললো সেই বিষয়টা এখনো অবধি প্রকাশ্যে আসছে না। তবে স্বাভাবিকভাবে এই নিয়ে তো নিশ্চয়ই রাজনৈতিক একটা চাপানোটা শুরু হয়েছে। কারণ কি কোনো রিয়াকশন পাচ্ছ যে কারা এই ঘটনা ঘটে থাকতে পারে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেই বিষয়টা কিছু সম্ভাবনার কথা বলছেন কেউ? দেখো, এই মুহূর্তে এই ব্যক্তির আইডেন্টিটি জানার চেষ্টা চলছে, অর্থাৎ তিনি বিচ্ছিন্নভাবে কোনো একক ব্যক্তি যা সুখবীর সিং বাদলের উপরে কোনো রাজ ছিল সেই ক্ষোভ থেকে তিনি গুলি চালাতে এসেছেন, নাকি কোনো সংগঠনের তিনি প্রতিনিধিত্ব করেন। কারণ পাঞ্জাবে একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন সেখানে বরাবর অপারেট করে, তাদের কোনো প্রতিনিধি হিসেবে তিনি সেখানে এসেছিলেন কিনা, নাকি তিনি কোনো ব্যক্তি শুধুমাত্র এককভাবে তিনি এই কাজ করেছেন, সেই বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদের পরেই স্পষ্টভাবে কাস্টডিতে নিয়েছে। ফলত আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে পুলিশের জিজ্ঞাসাবাদের। যদি মা আরেকটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, সুখবীর সিং বাদলের উপর এই ধরনের ঘটনা, হামলার ঘটনা এই রিসেন্টলিও কি ঘটেছে নাকি এই প্রথমবার? দেখো, এই ধরনের ঘটনা কিন্তু একাধিকবার একাধিক নেতার ক্ষেত্রে ঘটে। আমরা এর আগে দেখেছি যে একজন গায়ককে গুলি করে মেরে ফেলা হয়েছে এবং শুধুমাত্র সুখবীর সিং বাদল নয়, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের উপরে এই ধরনের হামলার ঘটনা ঘটে। কিন্তু যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, স্বর্ণ মন্দির তা অত্যন্ত হাই সিকিউরিটির একটি এলাকা, তার কারণ তার ইতিহাসের কারণেই আমরা একাধিক রক্তক্ষয়ী ঘটনা এই স্বর্ণ মন্দিরের ভেতরে দেখেছি। ফলত সেই কারণেই দেশের অন্যান্য ধর্মীয় স্থানের তুলনায় অমৃতসরের এই স্বর্ণ মন্দিরের সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত আঁটসাঁট। তা সত্ত্বেও এই ব্যক্তি কিভাবে ভেতরে প্রবেশ করলেন সেই প্রশ্নটাই সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে সামনে আসছে। পাঞ্জাব পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে এবং সামগ্রিক স্বর্ণ মন্দিরের নিরাপত্তা পরিকাঠামো কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে। একদম পরিস্থিতিকে নজর রাখো জ্যোতির্ময়, আপাতত ধন্যবাদ। गोली 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 मारने की कोशिश की गई, गोली मारने की कोशिश की गई, गोली নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকার। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে তা হলো স্বর্ণ মন্দির চত্বরে চলল গুলি, সুখবীর সিং বাদলের ওপর হামলার চেষ্টা, অল্পের জন্য প্রাণে রক্ষা পান পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সাত সকালে অমৃতসরের স্বর্ণ মন্দির চত্বরে খোল্লা গুলির ঘটনা। সকালে স্বর্ণ মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন সুখবীর, গেটে ঢোকার মুখেই তাকে লক্ষ্য করে চলে গুলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাই। একেবারে ধর্মীয় স্থানে এইভাবে খোল্লা গুলি, মানে নিরাপত্তা কোথায়, কি বলবেন? দেখুন, পাঞ্জাবে যদি বলেন স্পেসিফিক্যালি পাঞ্জাবে কিন্তু ধর্মীয় স্থান রাজনীতি এবং সন্ত্রাসের আখড়া হিসাবে ব্যবহার অতীতেও করা হয়েছে। হরমিন্দর সাহেবকে ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা বলেন স্বর্ণ মন্দির। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তো আবার ঘটনা, ভারত সরকারের কাছেও খবর রয়েছে যে পাঞ্জাবে আবার কিন্তু খালিস্তানি মুভমেন্ট ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে এবং তাকে সব থেকে বেশি প্ররোচনা দিচ্ছেন যে পান্নুন কানাডাতে বসে, এবং সেখানে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো পান্নুনকে সাপোর্ট করছে।
এবং ভারত সরকারের নামে বদনাম করার চেষ্টা করা হচ্ছিল যে পান্নুনের বিরুদ্ধে নাকি হত্যার ষড়যন্ত্র। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাংলার দুজন মেম্বার পার্লামেন্ট সাগরিকা ঘোষ আর মহুয়া মৈত্র তারা টুইট করে ভারত সরকারকে এই নিয়ে সমালোচনা করছেন। তো এটা একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো মাথা চাড়া দিচ্ছে ধীরে ধীরে। প্রতিবেশী দেশ বাংলাদেশে সন্ত্রাসবাদীদের কবলে চলে গেছে। এটা মোটেও ভারতের রাষ্ট্র সুরক্ষার জন্য ভালো খবর নয়। দেখা যাক এখন কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স, পাঞ্জাব সরকার তারা এই ব্যাপারে কতটা অগ্রসর হয়, কিন্তু এটা খুব চিন্তার ব্যাপার। আপনি যে লার্জার কনস্পিরেসির কথা বলছেন, আপনি কি মনে করেন যে আজকে এই টার্গেট সুখবীর সিং বাদলকে তারই একটা ছোট্ট ট্রেলার? দেখুন, এটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি যেটা এই যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো এটা গত 10-15 বছর ধরে একদমই ধামাচাপা পড়ে গেছিল, বা এরা ভারত সরকারের বিভিন্ন কার্যকলাপের বা কাজের জন্য এরা মোটামুটি মাথা লুকিয়ে বসেছিল। এটা আবার ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে। ওরা নিজেদের এক্সিস্টেন্স বোঝানোর জন্য যে আমরা এখনো আছি। তো এটা হবে, এটা শুরুতে একটু হবে, দেখা যাক এটাতে কাউন্টার মেজার্স ভারত সরকার কতটা তাড়াতাড়ি নিতে পারে, কতটা অ্যাগ্রেসিভ ভাবে নিতে পারে। কারণ পাঞ্জাবকে আবার খালিস্তানিদের সর্বরাজ্য করতে দেওয়া যাবে না, সম্ভব নয়, হবে না। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু। কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তিনি একটা লার্জার কনস্পিরেসির কথা সামনে আনছেন এবং বলছেন যে সমস্ত সন্ত্রাসবাদীরা নিজেরা গা ঢাকা দিয়েছিল বিগত 10 বছর ধরে, তারা কিন্তু আবারও একটু একটু করে মাথা চাড়া দিচ্ছে। এবং এখানে দেখার ভারত সরকার গোটা বিষয়টিকে কতটা কঠোরভাবে দমন করে, কতটা কঠোরভাবে বিষয়ের ক্ষেত্রে পদক্ষেপ করে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, একটু ডিটেলে জানতে চাইবো আজ ঠিক কটা নাগাদ এই ঘটনা ঘটলো এবং ঠিক কি ঘটলো? দেখো, এই ঘটনা সকালের দিকে ঘটেছে এবং যে খবর আমরা এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর খবর হিসেবে আমাদের সামনে আসছে তা হচ্ছে নারায়ণ সিং চৌরা এই নামে ব্যক্তি তিনি আক্রমণ চালিয়েছেন বলে তাকে আইডেন্টিফাই করা গিয়েছে এবং তার যে পরিচয় সেই পরিচয় যথেষ্ট চাঞ্চল্যকর। তিনি একজন পূর্বতন জঙ্গি, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক কেস রয়েছে এবং দীর্ঘদিন তিনি আন্ডারগ্রাউন্ড রয়েছেন। সেই ব্যক্তি হঠাৎ করে রিসার্ফেস করেছেন এবং তিনি হামলা চালিয়েছেন। ফলত যে প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে যে তিনি কি কোনো তার ব্যক্তিগত ক্ষোভ থেকে গুলি চালিয়েছেন, নাকি তার যে রেকর্ড, অর্থাৎ তিনি একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। আজকের এই কাজ সেই আগের কাজেরই ধারাবাহিকতা, এই প্রশ্নটাই এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি তোমাকে একটু ইন্টারাপ্ট করি, তুমি বলছো যে তার পাস্ট হিস্ট্রি বলছে সে বিভিন্ন জঙ্গি সংগঠনের হয়ে কাজ করেছে। কোন কোন জঙ্গি সংগঠনের হয়ে কাজ করেছে? এতদিন যে অ্যাবসকন্ডেড ছিল, পুলিশ তাকে ধরার চেষ্টা করেনি। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন স্বর্ণ মন্দির চত্বরে উত্তেজনার ছবি এবং ঘটনার মুহূর্তের ছবি। বুঝতেই পারতেন যে কি ভয়ঙ্কর ঘটনা আজ ঘটতে চলেছিল। সাত সকালে স্বর্ণ মন্দির চত্বরে চলে গুলি। সুখবীর সিং বাদলের ওপর হামলার ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পান পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। गोली मारने की कोशिश की गई, गोली अटैम्प्ट किया अटैक का, पर साडी जिहड़ी पुलिस की अलर्टनेस करके बचिया। अपने जिहड़े मुलाजम मैं तुहानूं तिन्हां दा नाम दस्सिया, उन्होंने ही उन्हां दी बांह फड़ लई उदों मौके ते बड़ा अच्छा इहनूं एक बार जिहड़ा बचाव हो गया।